আজকে আছে বেসিক্যালি থাইরয়েড ফাংশন টেস্ট, মানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এফিকেসি দেখবে। তাহলে আমাদের বডিতে আমরা জানি যে থাইরয়েড হরমোন হচ্ছে সবথেকে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হরমোন। হরমোন কাকে বলে? হোয়াট ইজ হরমোন? বা আমাদের হরমোন মেডিকেল সেক্টরে বা বায়োমেডিকেল সেক্টরে হরমোনের কি গুরুত্ব আছে যদি বলা হয়? ইন জেনারেল যদি আমরা বলি যে হরমোনের কাজ কি, হরমোনের কাজ হচ্ছে স্টিমুলেট করা আমাদের বডির সেলগুলোকে কোনো ফাংশন করার জন্য, ইন জেনারেল বললাম, তাই তো? যেমন কি, যেমন ধর আমাদের একটা বলি আমরা ফাইট এন্ড ফ্লাইট সিচুয়েশনে অ্যাড্রিনালিন সিক্রেট হয়। তার মানে কি, যে কোনো ভয় বা যে কোনো আমাদের হঠাৎ কিছু সিচুয়েশন আসলে আমাদের বডিকে রিল্যাক্স করা বা আমাদের ঠিকঠাক ডিসিশন নেওয়ার জন্য অ্যাড্রিনালিন। সেরকমই আমাদের জন্মের পর বাচ্চার ডেভেলপমেন্টের জন্য গ্রোথ হরমোন। সেরকমই অ্যাডোলেসেন্ট একটা নির্দিষ্ট এজে যাওয়ার পর মেল আর ফিমেল আলাদা হয়। ছেলেদের ক্ষেত্রে গলার ভয়েস চেঞ্জ, দাড়ি গোফের যে ইনিশিয়েশন, এগুলো কোন হরমোনের জন্য হয়? মেল সাইকোলজি। কোন হরমোন? টেস্টোস্টেরন। ফিমেলদের ক্ষেত্রে গলার ভয়েস চেঞ্জ, স্কিনের লেয়ারের চেঞ্জ, জেনাইটাল অর্গানের ডেভেলপমেন্ট কোন হরমোনের জন্য হয়? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। হলো। এরপরে ধর আমাদের বিভিন্ন আমাদের বডিতে যখন ডোপামিন বলে একটা হরমোন আছে, রিওয়ার্ড হরমোন বলি আমরা, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের যে কোনো সিচুয়েশনে, অ্যাট্রাকশন কন্ডিশনে, যেমন ধর যারা খুব বেশি কোনো কিছুতে আমরা বলি যেটাকে যে অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড মানে কি? অ্যাডিক্টেড মানে হচ্ছে কোন একটা জিনিসের প্রতি সেটা বারবার সেই দিকেই যাওয়া। কেউ ধর ড্রিঙ্ক করছে, প্রথমে ধর ছোট্ট এক গ্লাস ড্রিঙ্ক করতে, এখন হচ্ছে এক গ্লাসে হচ্ছে না 4-5 গ্লাস নিচ্ছে। কিভাবে? অ্যাডিক্টেড। এই যে আমাদের ডোপামিন রাশ বলি, তখন যে ডোপামিন লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। একটা প্রথমে যে জিনিসটাতে আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই, পরবর্তীকালে সেই জিনিসে পাই না, সেগুলো ডোপামিনের উপর নির্ভর করে, ঠিক আছে? সেরকমই আমাদের পেচ্ছাপ যে হচ্ছে, নরমাল একটা ফ্লুইড বেরোয়, কত এমএল বেরোয় পেচ্ছাপ? কমনলি ইউরিন কত এমএল হয়? 600 থেকে 2000 এমএল পার ডে। এখন ধর কোনো কারণে ইউরিনেশন বেড়ে গেছে, 4000-5000 এমএল ইউরিন হচ্ছে, মানে 4 লিটার 5 লিটার ইউরিন হচ্ছে। কি হবে? একটা হরমোন আছে আমাদের, কি হরমোনটার নাম? ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার গুলোকে রিঅ্যাবজর্ব করে, যার ফলে একটা নির্দিষ্ট ওয়াটার বেরোয়, বাকিটা রিঅ্যাবজর্ব হয়। এবং সেই হরমোনটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? সেই হরমোনের ডেফিসিয়েন্সি হলে প্রচুর পরিমাণে জল বেরোবে থ্রু দ্য ইউরিনেশন। সেই কন্ডিশনটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে? সেরকমই আমাদের যে এত কন্ডিশন চারিদিকে হয়ে আছে যে ডায়াবেটিস হচ্ছে সবাই। ডায়াবেটিসটা কি জিনিস? হোয়াট ইজ ডায়াবেটিস? ডায়াবেটিস হচ্ছে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। কেন বাড়ছে? বা আমাদের সবার কেন ডায়াবেটিস হচ্ছে না? আমাদের সবারই বডিতে একটা হরমোন থাকে, যেটা হচ্ছে ইনসুলিন। প্যানক্রিয়াস সিক্রেট করে। এই ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের বডিতে বা ব্লাডে গ্লুকোজ লেভেল গুলোকে অ্যাডজাস্ট করা বা মেনটেন করা। এখন কোনো কারণে যদি ইনসুলিন প্রোডাকশন না হয়, তাহলে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আর কোনো কারণে যদি ইনসুলিন আছে কিন্তু তার কাজ করা বন্ধ হয়ে যায়, রেজিস্ট্যান্স, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমাদের পুরো লাইফ সাইকেল যদি দেখি, যে ফ্রম বার্থ টু ডেথ আমাদের হরমোনের ইনফ্লুয়েন্স না থাকলে আমাদের কাজ করবে না। পুরো বাঙালি, টিপিক্যাল বাঙালি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হরমোনের হেল্প করা। বাঙালিদের দেখবি মানে এন্ড পয়েন্ট না এলে কোনো কাজ করবে না। আজকে ধর দিয়ে দিচ্ছি ইলেকট্রিক বিল জমা দিতে হবে 22 তারিখ, বাঙালিরা 22 তারিখ পর্যন্ত বসে থাকবে। ঠিক 22 তারিখ সকালবেলা হলে দৌড়দৌড়ি করবে বিল দেওয়ার জন্য। সেরকম আমাদের বডির সেল, they are capable to do the exact function, but without the stimulation of the certain hormonal enzyme they can't do the function. সবাই ক্যাপাবিলিটি আছে আমাদের বডি, সব সেলের সব ফাংশন করার, কিন্তু তারা ফাংশন করবে না যতক্ষণ না পর্যন্ত ওই বাঙালিকে যেমন ঠেলা দিতে হয়, ততক্ষণ সেলগুলো করে যতক্ষণ পর্যন্ত কোনো মিডিয়েটর এসে স্যালারি দিচ্ছে ততক্ষণ তারা কাজ করবে না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে হরমোনের ফাংশন। তাহলে আজকে যেটা বললাম যে থাইরয়েড ফাংশন টেস্ট, থাইরয়েড হরমোনের ফাংশন কি? থাইরয়েড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এন্ড মেজর মেটাবলিক হরমোন। আমাদের বডিতে যা কিছু মেটাবলিজম, সুগার, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন মেটাবলিজমে হেল্প করা, আমাদের টোটাল বডি ওভারঅল গ্রোথে হেল্প করা, ফার্টিলিটির সঙ্গে সম্পর্কিত, মুডের সঙ্গে সম্পর্কিত, আমাদের সমস্ত কিছুর সঙ্গে থাইরয়েড হরমোন সম্পর্কিত। সেই জন্য যে কোনো বডিতে অ্যাবনর্মাল কন্ডিশনের একটা রুটিন টেস্টের মধ্যে টিএসএইচ পড়ে আমাদের, ঠিক আছে? তাহলে এই থাইরয়েড হরমোন টেস্ট বা থাইরয়েড ফাংশন টেস্ট মানে হচ্ছে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে, এটা বাটারফ্লাই শেপ গ্ল্যান্ড এই জায়গাটায় এই পোরশনটাই থাকে, ঠিক আছে?
তাহলে এই গ্ল্যান্ডটা কি হরমোন সিক্রেট করে? থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের নাম কি? দুটো, মেইনলি দুটো। কি কি? T3 বা ট্রাইআয়োডোথাইরোনিন আর T4 বা থাইরক্সিন বা টেট্রাআয়োডোথাইরোনিন। ঠিক আছে, এই হরমোনগুলো আমি যে ফাংশনগুলো বললাম করে আমাদের বডি। তাহলে আমরা কেন ফাংশন টেস্ট করব? হোয়াই? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ থাইরয়েড ফাংশন টেস্ট? কমন ইন্ডিকেশন প্রথম কি হতে পারে? যে আমরা দেখছি ওভারঅল থাইরয়েডের ফাংশন ঠিক আছে কিনা, জেনারেল অ্যাসেসমেন্ট, যে আমি একটা টিএসএইচ করে দেখলাম যে আমার থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক ফাংশন করছে কিনা। ঠিক আছে। সেকেন্ড কি হতে পারে? সিম্পটোমেটিক পেশেন্ট। কোন পেশেন্ট এলো যে হঠাৎ করে তার 1 মাস ধরে খুব সোয়েটিং হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ঘুম হচ্ছে না ঠিকঠাক করে, ভুলভাল চিন্তা ভাবনা আসছে। বা কোনো পেশেন্ট এলো যে তার ওয়েট বেড়ে যাচ্ছে বডিতে, ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, ঠান্ডা বেশি লাগছে, এরকম সিম্পটোমেটিক পেশেন্ট, যেখানে পেশেন্টের সিম্পটম হচ্ছে থাইরয়েড রিলেটেড ডিসঅর্ডার হবার, সেই সিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করবো। আর কাদের ক্ষেত্রে করবো? যেহেতু বললাম যে ফার্টিলিটির সঙ্গে সম্পর্কিত, তাহলে যে কোনো ইনফার্টিলিটি কেসে প্রেগন্যান্ট ওম্যানদের থাইরয়েড একটা টেস্ট করতে দেওয়া হয়, দেখা হয় যে টিএসএইচ লেভেল ঠিক আছে কিনা। ঠিক আছে। বাচ্চারা যখন জন্মালো একটা নির্দিষ্ট এজ পর ঠিকঠাক গ্রোথ মনে হচ্ছে যেন হচ্ছে না, তখন টিএসএইচ, গ্রোথ হরমোন এগুলো অ্যাসে করা হয়। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিকেশন যে কখন আমরা থাইরয়েড ফাংশন টেস্ট প্রেসক্রাইব করব। আর একটা ইন্ডিকেশন ল্যাব টেকনিক কি, টাকার জন্য সব টেস্ট করিয়ে দেওয়া। এটা হচ্ছে অলিখিত ইন্ডিকেশন অফ এভরি ল্যাব টেকনোলজিস্ট, তাই তো? এবার হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর, কাদের থাইরয়েড ডিজিজ বেশি হবে, কাদের বেশি হতে পারে, কাদের হতে পারে? যাদের ফ্যামিলি হিস্ট্রি, বাবার বা মায়ের বা দাদু দিদার থাইরয়েড আছে, এটা ফার্স্ট লাইন রিস্ক ফ্যাক্টর। আর কাদের? ডায়াবেটিস আছে, যাদের কোনো অটো ইমিউন ডিসঅর্ডার আছে, যেমন টাইপ 1 ডায়াবেটিস, যেটা বললাম যে প্যানক্রিয়াস আমাদের কি তৈরি করে, প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন তৈরি করে, এবং সেই ইনসুলিনটা ফার্দার কি কাজ করে, সেই ইনসুলিনটা ফার্দার আমাদের বডিতে গ্লুকোজ লেভেলগুলোকে মেইনটেইন রাখে। এখন কোনো কারণে কারো প্যানক্রিয়াসের বিটা সেলটা নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, এটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন মানে কি? হোয়াট ইজ অটো ইমিউন? যদি বলা হয় পরীক্ষার কোশ্চেন বললে হয় হয়তো অটো ইমিউন ডিসঅর্ডার কাকে বলে? অটো মানে কি? সেলফ। অটো মানে যে রাস্তায় চলে ওই অটো নয়, কি AUTO, অটো মানে সেলফ। ইমিউন মানে কি? ইমিউনিটি কাকে বলে? যেমন অ্যান্টিজেন, অ্যান্টিবডি রিলেটেড যেগুলো থাকবে। তো অটো ইমিউন মানে হচ্ছে আমাদের বডিতেই যদি কোনো অ্যান্টিবডি হঠাৎ তৈরি হয়ে বডির সেলগুলোকে ডিস্ট্রয় করে, সেলফ ডিস্ট্রাকশন অফ দ্য সেল, সেটাকে আমরা বলছি অটো ইমিউন ডিসঅর্ডার। যেমন প্যানক্রিয়াসের বিটা সেল হঠাৎ কোনো কারণে বডি ডিস্ট্রয় করে দিল, তাহলে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, ব্লাডে গ্লুকোজের লেভেল বেড়ে গেল, তাকে বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হচ্ছে, যেটাকে আমরা কি বলি? টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটা কাদের হয় দেখবি? সবসময় ইয়ং অ্যাডাল্টদের, বিলো 30 ইয়ার্স এজ, 10 বছর 12 বছরদের সুগার হচ্ছে। এই 10 বছর 12 বছর 15 বছর 18 বছরের সুগার হওয়া মানে মোস্ট অফ দ্য কেস টাইপ 1 ডায়াবেটিস, কোনো অটোইমিউন কারণে বা জেনেটিক কারণে বিটা সেলটা নষ্ট হয়ে গেছে। বুঝা গেল? তো রিস্ক ফ্যাক্টর হচ্ছে এইগুলো, জেনেটিক ডিসঅর্ডার, কারণ টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এগুলো আছে, এগুলো তো পড়েছিস, ক্রোমোসোমাল ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এইগুলো, এই সিনড্রোম গুলো যে হয়, ডাউন, ক্লাইনফেল্টার, XXY, সেক্স ক্রোমোসোম বেশি থাকে, বা অটোসোমাল কিছু রিসেসিভ ডিসঅর্ডার আছে, এগুলোকে এখন ডাক্তাররা ধরতে পারে প্রেগন্যান্টদের। কি টেস্ট করে বলতে পারবি? আগে এই স্টেজগুলো হতো না। এখন দেখবি যদি রিপোর্ট বা প্রেসক্রিপশন দেখিস, লেখা থাকবে প্রেগন্যান্টদের কোয়াড্রিপল মার্কার, ডুয়াল মার্কার, ট্রিপল মার্কার, এগুলো টেস্ট দেয়। এগুলো হচ্ছে প্রেগন্যান্সি থাকাকালীনই আমরা জেনেটিক অ্যাবনরমালিটি ধরতে পারি, এবং সেখান থেকে নিয়ম হচ্ছে যদি কোনো এরকম অ্যাবনরমালিটি আসে, তাহলে ইররেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল পিরিয়ড আমরা সেটাকে অ্যাবর্শন করতে পারি, যত মাসই হয়ে যাক না কেন। যদি দেখা যায় যে জেনেটিক অ্যাবনরমালিটি হচ্ছে, তুমি সেই বাচ্চাটাকে নষ্ট করে দাও, অ্যাবর্শন করে দাও। কারণ ওই বাচ্চাটা যদি জন্মায় একটা সোশিও ইকোনমিক্যাল বার্ডেন হবে, তার মানে কি? বাবা মার জন্য এন্ড গভর্নমেন্টের জন্য। ঠিক আছে, এবং বাচ্চাটা লাইফ স্প্যান বেশি দিন হবে না, তো সব দিক থেকে অসুবিধা। সেই জন্য ডাক্তাররা বলছে এই মার্কার টেস্ট গুলো করো। এই মার্কার টেস্ট করলে 100% ধরা যাবে যে বাচ্চাটা নরমাল হবে না অ্যাবনরমালিটি হবে। সব সময় তো করছে না, ম্যাক্সিমাম কেসে। কেন হচ্ছে না? গভর্নমেন্ট জায়গায় টেস্ট করতে দেয় না, কস্টলি বলে। একটা ট্রিপল মার্কার, একটা কোয়াড্রিপল মার্কারের খরচ হচ্ছে 4000-5000 টাকা, সব পেশেন্ট মানে বেয়ার করতে পারবে না। কিন্তু বেসরকারি যে সকল জায়গাতে গাইনোকোলজিস্টদের এখন এটা পড়া রুলস দেওয়া হয়ে গেছে যে মার্কার টেস্ট করতে দিতেই হবে, যাতে আমরা এই কেসগুলোকে এক্সক্লুড করতে পারি। বুঝা গেল? তাহলে এগুলো হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। কি, কেন করব, রিস্ক ফ্যাক্টর কাদের আছে। এবার হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে কি কি করি আমরা। থাইরয়েড হরমোন কি কি বললাম? T3 আর T4। এখানে আমরা একটা হরমোনের জিনিস পড়েছি, সেটা হচ্ছে যে আমাদের হরমোন একবারে বডিতে আসে না, একটা
একটা প্রসেসে হয় যেটাকে বলছি রেগুলেশন অফ হরমোন। রেগুলেশন মানে কি? মাস্টার গ্ল্যান্ড কাকে বলে বলতো? হাইপোথ্যালামাস। না, পিটিউটারি। পিটিউটারিকে মাস্টার গ্ল্যান্ড বলছে কেন? বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে হাইপোথ্যালামাসকে কেন? কারণ আমাদের হরমোনের সিক্রেশন, আমাদের ব্লাডে বা আমাদের সার্কুলেশনে যে হরমোন আসবে, ভালো করে শোন, এগুলো লেখাই নেই। আমাদের ব্লাডে বা আমাদের সার্কুলেশনে যে হরমোনগুলো আসবে সেই হরমোনের ডাইরেক্ট প্রোডাকশন হবে না। যেমন তোদের এখানে কোনো কিছু ডিসিশন নিতে গেলে তিনজনকে জিজ্ঞাসা করে তবে তোরা কোনো কাজ করতে পারবি নিজে? কোনো পেশেন্টকে গিয়ে একটা ব্লাড নিয়ে চলে আসতে পারবি? তোকে আগে এখান থেকে ল্যাব থেকে পারমিশন, ওয়ার্ডে গিয়ে নার্সের থেকে পারমিশন, ঠিক আছে? নার্স আবার যদি মনে করে আমি আরেকজন থেকে পারমিশন দেবো, সে আরেকজন থেকে পারমিশন দেবে, তবে তোর একটা পেশেন্টের ব্লাড নিতে পারে। সেরকম হরমোন ডাইরেক্ট আমাদের সার্কুলেশনে আসবে না, তার একটা প্রসেসে আসে যেটাকে বলছি রেগুলেশন অফ হরমোন। রেগুলেশন অফ হরমোন, রেগুলেশন অফ হরমোন মানে হচ্ছে হরমোনটা আমাদের ব্লাডে কিভাবে রেগুলেট হচ্ছে, বা ব্লাড সার্কুলেশনে ডাইরেক্টলি আসছে কি, বা কখন আসবে। আমাদের একটা সেলের ফাংশন করছে, সেই ফাংশনে হরমোনের দরকার, কিন্তু একটা সময় তো সেলের ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন কি হরমোনটা আসবে না? আসবে না, আসবে না, আসবে না। তাহলে এটা হচ্ছে রেগুলেশন। রেগুলেশন মানে হচ্ছে আমাদের হরমোনটা একটা হাইপোথ্যালামাস থেকে সার্কুলেশনে আসে একটা প্রসেস ফলো করে। প্রথমে হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন রিলিজ করে, যেমন ধর আমি বললাম আমাদের T3 T4 হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন, ঠিক আছে? তাহলে T3 T4 হরমোনটা প্রোডাকশনের আগে একটা প্রসেস হয়। প্রথমে হাইপোথ্যালামাস থাইরোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে। সেই থাইরোট্রপিন রিলিজিং হরমোন আমাদের অ্যান্টেরিয়র পিটিউটারিকে সিগন্যাল দেয়। অ্যান্টেরিয়র পিটিউটারি TSH রিলিজ করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেই TSH টা তখন থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে T3 T4 কে রিলিজ করে। হয়েছে? তাহলে এটাকে বলা হচ্ছে হরমোনের রেগুলেশন। এবারে একটা কোশ্চেন আমি তোকে বলেছিলাম তখন যে TSH বাড়া মানে হাইপোথাইরয়েডিজম আর কমা মানে হাইপারথাইরয়েডিজম কেন? এইটা হচ্ছে কোশ্চেনে সব জায়গায় করে। প্রথমত TSH হচ্ছে থাইরয়েড হরমোনই নয়, থাইরয়েড হরমোন হচ্ছে T3 আর T4। TSH টা কি তাহলে? TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। তাহলে TSH থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলো, T3 T4 রিলিজ হলো, ঠিক আছে? T3 T4 লেভেল বেড়ে গেলে আমরা কি বলি? T3 T4 কে বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম। T3 T4 বাড়ছে, হাইপারথাইরয়েডিজম। তাহলে T3 T4 লেভেল বেড়ে গেলে কি করবে? আমাদের থাইরয়েড হরমোন কমাতে হবে তো। তাহলে কমাবে কে? থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট কে করছে? TSH। তাহলে T3 T4 লেভেল বেড়ে গেলে TSH তখন সিক্রেট হওয়া কমে যাবে। সেই জন্য T3 T4 বাড়লে মানে হাইপারথাইরয়েডিজম হলে TSH লেভেল কমে যায়। বুঝতে পারলাম? কারণ TSH লেভেল স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ডকে T3 T4 লেভেল সিক্রেট করার জন্য। এখন T3 T4 লেভেল বেড়ে গেল মানে হাইপারথাইরয়েডিজম, তাহলে আমাদের T3 T4 লেভেলকে কমাতে হবে। তাহলে কি করে কমাবো? আমরা তার স্টিমুলেট হওয়াটাকে বন্ধ করে দিই, TSH লেভেল কমে গেল। ঠিক এর উল্টোটা, T3 T4 লেভেল কমে গেল, তার মানে কি কন্ডিশন? হাইপোথাইরয়েডিজম। তাহলে T3 T4 লেভেল কমে গেলে আমাদের বডি কি চাইবে? বেশি বেশি থাইরয়েড হরমোন। তাহলে কোন হরমোনটা বেশি সিক্রেট হবে? TSH হবে। TSH তখন বেশি সিক্রেট হয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি T3 T4 তৈরি করাতে বলবে। সেই জন্য হাইপোথাইরয়েডিজম হলে কি হয়? TSH লেভেল বেড়ে যায়। তাহলে এই কোশ্চেনটা ভাইভাতে করে যে why TSH level are inversely proportional in case of hypo and hyperthyroidism। মানে কি? হাইপার হলে TSH কমবে, হাইপো হলে TSH বাড়বে, কেন? কি বলবি তাহলে? হাইপার মানে T3 T4 লেভেল বেড়ে যাওয়া, T3 T4 লেভেল বেড়ে গেলে TSH টা কমে গেলে তবে তার লেভেলটা সমানে আসবে। আর হাইপো মানে T3 T4 লেভেল কমে যাওয়া, তাকে বাড়াবার জন্য TSH টা বেশি বেশি সিক্রেট হতে হবে, ঠিক আছে? এই মেকানিজমকে অ্যাকচুয়ালি আমরা বলি যে হরমোনের ফিডব্যাক মেকানিজম। ফিডব্যাক মেকানিজম মানে কি? একটা হরমোন রিলিজ হচ্ছে, নির্দিষ্ট লেভেল আসার পরে আমাদের পিটিউটারি সেই হরমোনের রিলিজটাকে কমিয়ে দিল, তার স্টিমুলেটিং হরমোনের রিলিজকে কমিয়ে দিল যাতে হরমোনের লেভেলটা ঠিকঠাক চলে আসে, ঠিক আছে? আর একটা আছে পজিটিভ ফিডব্যাক। যেমন দেখবি ডেলিভারির সময় অক্সিটোসিন হরমোন ইউটেরাসের কন্ট্রাকশনে হেল্প করে। যখন নরমাল ডেলিভারি হয় ইউটেরাসটা কন্ট্রাক্ট করলে তবেই তো বেবিটা বাইরে বেরোবে। তাহলে ওই ইউটেরাসের কন্ট্রাকশনে যে হরমোনটা রিলিজ হয় সেটাকে বলা হয় অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন ধর অল্প রিলিজ হলো, ইউটেরাসের কন্ট্রাক্ট অল্প হলো,
তাহলে সেই মুহূর্তে অক্সিটোসিন লেভেল কমে যাওয়া উচিত না বেড়ে যাওয়া উচিত? আর বাড়া দরকার, তবেই তো ইউটেরাসটা পুরো কন্ট্রাক্ট হলে বেবিটা বেরোবে। তাহলে এটাকে বলছি পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক মানে কি? হরমোনের লেভেল বডিতে বাড়লে সেই হরমোনটার সিক্রেশন আরো বেড়ে যাবে। একমাত্র কন্ডিশন সেটা হচ্ছে অক্সিটোসিনের ক্ষেত্রে, বাকিটা থাকতে পারে কিন্তু এটা কমন। এই হচ্ছে খুব রেয়ার কেস যেখানে হরমোনের সিক্রেশন সেই হরমোনের লেভেলকে আরো বাড়িয়ে দেবে ফর পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, যতক্ষণ না সেই কাজটা সম্পন্ন হচ্ছে। এখন ইউটেরাসের কন্ট্রাকশন হলো, ঠিক আছে, অক্সিটোসিন লেভেল যদি কমে যায় তাহলে বাচ্চাটা অর্ধেক বেরিয়ে রয়ে গেল, তাহলে পুরোটা কি করে বেরোবে? সেই জন্য কি হয়, আমাদের বডির মেকানিজম ইউটেরাসের কন্ট্রাকশনে আরো বেশি অক্সিটোসিন রিলিজ করলো, পুরোপুরি কন্ট্রাক্ট হলো, ডেলিভারি কমপ্লিট হয়ে গেল, এবার আস্তে আস্তে অক্সিটোসিন লেভেল কমে যাবে। সেই জন্য দেখবি যাদের ডেলিভারি নর্মাল হতে চায় বা হয়, তখন ডাক্তাররা বাইরে থেকে অক্সিটোসিন ইনজেক্ট করে যাতে ইউটেরাসটা কন্ট্রাক্ট করে, টু অ্যাক্সিলারেট দা ন্যাচারাল ডেলিভারি প্রসেস বা নর্মাল ডেলিভারি প্রসেস। যদি কারো বাড়ির মেম্বার ভর্তি থাকতো কোনোদিন দেখবি যে ডাক্তার ইনজেক্ট করতে পারবে, একটা ইনজেকশন লিখে দেয় যেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, যাতে নর্মাল ডেলিভারিটা স্টিমুলেট হয়, ইউটেরাস কন্ট্রাক্ট করে এবং তাড়াতাড়ি প্রসেসটা হয়। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে হরমোনের রেগুলেশন, যেখানে আমাদের হরমোন কিভাবে বডিতে রেগুলেট করছে। বল কোনো কোশ্চেন থাকলে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে ওটা যে টিএসএইচ বাড়লে হাইপার আর কমলে হাইপো কেন বলছি। আচ্ছা, হাইপোতে T3 আর T4 কেন বাড়ছে আরেকটু বলো। হাইপার মানে কি? বেড়ে যাও। তাহলে হাইপার থাইরয়েডিজম মানে অবভিয়াসলি T3 T4 লেভেল বাড়ছে, আর হাইপো মানে কি? কমে যাওয়া। T3 T4 টাই হচ্ছে অরিজিনাল থাইরয়েড হরমোন। TSH ইটস নট আ থাইরয়েড হরমোন, ইটস আ স্টিমুলেটিং হরমোন। ইট বেসিক্যালি স্টিমুলেট দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু রিলিজ দ্য অরিজিনাল থাইরয়েড হরমোন, দ্যাট ইজ T3 and T4, দ্যাটস ইট। বুঝা গেল কি বললাম? নিড কখন T3 T4 নিড কখন বডি? T3 আর T4 হচ্ছে নরমাল, যেমন নরমাল রেঞ্জ যেরকম লেখা আছে যে ন্যানোগ্রাম, মাইক্রোগ্রাম, পিকোগ্রাম, এইগুলো তার নরমাল রেঞ্জ। নরমাল বডির মেটাবলিজমের জন্য কি হয়ে যাবে? নরমাল বডির মেটাবলিজমের জন্য থাইরয়েড হরমোন যে লেভেল আছে সেই লেভেল মেইনটেইন থাকছে, তাহলে নরমাল। বেড়ে গেল T3 T4, হাইপার হয়ে গেল, TSH কমে যাবে। কমে গেল T3 T4, হাইপো হয়ে গেল, TSH বেড়ে যাবে। এইভাবে বডি হোমিওস্ট্যাসিস মেইনটেইন করে, ঠিক আছে? ব্যাস, এই পর্যন্ত হলো থাইরয়েড হরমোনের কি হলো। তাহলে TSH কি জিনিস, TSH এর রেগুলেশনটা কিভাবে হচ্ছে, আর আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট কি, কেন করছে, রিস্ক ফ্যাক্টর কি আছে। এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বল। দুটো কন্ডিশন হয় থাইরয়েড হরমোন ডিসঅর্ডার কমন, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমটা প্রথমে বলি, হোয়াট ইজ হাইপোথাইরয়েডিজম? হাইপো মানে কি? কমে যাওয়া। তাহলে হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে যখন থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন প্রোডাকশন করছে না, ক্লিয়ার, বা করলেও কম প্রোডাকশন হচ্ছে। কেন, কি কজে হতে পারে? থাইরয়েড গ্ল্যান্ড হরমোন প্রোডাকশন করবে না, কি কি কারণে হতে পারে? এক হচ্ছে কি, থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন লাগে আমাদের। আয়োডিনের সঙ্গে থাইরয়েড হরমোনের মেকআপ হয়ে MIT DIT, ঠিক আছে, মোনোআয়োডোথাইরোনিন, এগুলো একটা প্রসেস হয়। যাই হোক, আয়োডিন লাগবে থাইরয়েড হরমোনের প্রোডাকশন। তাহলে কোনো কারণে যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, আয়োডিন কোথা থেকে পাবো? কমন আয়োডিন কোথা থেকে পাওয়া যায়? আর সল্ট ছাড়া সি ফুড, ঠিক আছে, ভেজিটেবলস খেতে পারে, পেতে পারে। তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে থাইরয়েড হরমোন কমতে পারে, এটা হচ্ছে কমন বললাম। এছাড়া কি, কিছু মেডিকেশনের জন্য হতে পারে, কোনো ড্রাগ, তারপরে ধর কোনো রেডিয়েশন থেরাপি চলছে, কোনো সার্জারি হয়েছে, সেই কারণে হতে পারে। আর কমন হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। অটোইমিউন ডিসঅর্ডার মানে কি, এমন কিছু ডিজিজ হলো সেলফ আমাদের, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের কাজকে নষ্ট করে দিল বা তাদের থাইরয়েড হরমোন প্রোডাকশন করার ক্ষমতাটাকে ডিক্রিজ করে দিল, ঠিক আছে। সেই সকল কারণে আমাদের হাইপোথাইরয়েডিজম হতে পারে। তাহলে তুই বুঝবি কি করে যে তোর হাইপোথাইরয়েডিজম হয়েছে? সিম্পটম কি কি হতে পারে? হাইপো হলে কমন সিম্পটম কি বললাম? ওয়েট গেইন। ওয়েট গেইন মানে হঠাৎ করে দেখবি রুবেলের মতো ছেলে চাকচিক হয়ে মোটা হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাওয়া, একদম কমন সিম্পটম। সেকেন্ড কি হতে পারে কমন? কোল্ড ইনটলারেন্স, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম হলে ঠান্ডা লাগবে, সব সময় মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কি হতে পারে? ড্রাই স্কিন, স্কিনটা ড্রাই হয়ে যাবে। আর কি হতে পারে? ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে আমরা কাকে বলি, যে আমাদের নরমাল বিটস পার মিনিট কত, 60 থেকে 100, 60 এর নিচে হলে ব্র্যাডি, 100 উপরে গেলে ট্যাকিকার্ডিয়া।
তাহলে এখানে ব্যাডিকার্ডিয়া হবে। আর কি হতে পারে? ডিপ্রেশন, কনস্টিপেশন, এগুলো হচ্ছে হয়। কনস্টিপেশনটা কমন কজ, ঠিক আছে। তারপর তোর ভালোভাবে কনসেন্ট্রেট করতে না পাওয়া, মেনস্ট্রুয়েশনে প্রবলেম হওয়া, এগুলো আছে সিম্পটমের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে সব হাইপোথাইরয়েডিজমের সিম্পটম। তবে মোস্ট ইম্পর্টেন্ট বা মেজর সিম্পটমের মধ্যে কি বললাম? ওয়েট লস, সরি ওয়েট গেইন, আর কোল্ড সেনসিটিভিটি, আর ব্যাডিকার্ডিয়া, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের কমন সিম্পটম। এবার হচ্ছে তুই কিভাবে ডায়াগনোসিস করবি হাইপোথাইরয়েডিজম বলে। আমি কি বলেছিলাম যে সিঙ্গেল টেস্ট কি করতে দেয়, যেটা দেখলে আমরা বুঝতে পারবো টিএসএইচ যদি কমে তাহলে হাইপার, আর টিএসএইচ যদি বাড়ে তাহলে হাইপার। এবং যা রিপোর্ট দেখবি মেডিকেল সেক্টরে সবার টিএসএইচ লেভেল বাড়াই পাবি মেজরিটি অফ দা কেস। কত নরমাল রেঞ্জ? 0.5 থেকে 5 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার বা মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এটা ভ্যারি করে ল্যাব টু ল্যাব। এবং তুই যদি 100টা পেশেন্ট দেখিস থাইরয়েডে, তার মধ্যে 99টা পেশেন্টের টিএসএইচ বাড়াই থাকবে, মানে হাইপোথাইরয়েডিজম ইজ দ্য কমন কজ, ঠিক আছে। এটা যেন বলিস যে টিএসএইচ বাড়া আছে মানে থাইরয়েড আছে, এটা আমরা কমন বলি, দেখবি যে থাইরয়েড আছে। থাইরয়েড আছে আবার কি কথা? টিএসএইচ বাড়া আছে মানে থাইরয়েড আছে? থাইরয়েড ডিসঅর্ডার আছে বলতে হবে, তার মানে কি থাইরয়েড হরমোন কমে গেছে, থাইরয়েড হরমোন নেই বডিতে আমাদের, ঠিক আছে। তাহলে এটা সবচেয়ে বেস্ট টেস্ট কি আছে? টিএসএইচ আছে, সিঙ্গেল আছে। কনফার্মেটরি টেস্ট কি আছে? টিএসএইচ এর সঙ্গে থাইরয়েড হরমোন গুলোর লেভেল। তাহলে হাইপোথাইরয়েডিজম হলে টিএসএইচ কি বললাম? বেড়ে যাবে। আর যেহেতু হাইপো, তাহলে থাইরয়েড হরমোন অরিজিনাল T3 আর T4 লেভেল কি হবে? কমে যাবে। তাহলে এটা হচ্ছে ফিচার্স। এই দুটো মিলিয়ে আমরা একদম কনফার্ম করে দিই। কি কনফার্ম করি? যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে। ইনক্রিজ টিএসএইচ উইথ ডিক্রিজ T3 আর T4 লেভেল। এখানে আরেকটা জিনিস ছোট্ট বলি, সেটা হচ্ছে ফ্রি T3 আর ফ্রি T4 টা ডাক্তাররা এখন বেশি করতে দিচ্ছে। সেটা মানে কি? সেটার মানে হচ্ছে থাইরয়েড হরমোন যখন প্রোডাকশন হবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, ওরা এসে বডিতে প্রোটিনের সঙ্গে বাইন্ড হয়ে সার্কুলেশনে আসে, যেটাকে আমরা বলছি থাইরয়েড বাইন্ডিং প্রি অ্যালবুমিন, TBPA বলা হয়, বা বলা হয় TBG, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, ঠিক আছে। সোজা কথা, থাইরয়েড হরমোনটা প্রোটিনের সঙ্গে বাইন্ড হয়ে আছে। এখন ধর যদি প্রোটিনের লেভেলটা কমে বা বাড়ে, তাহলে থাইরয়েড লেভেলটাও তো এফেক্ট হবে। কোনো কারণে অ্যালবুমিন বা গ্লোবিউলিন বেড়েছে, তাহলে তার সঙ্গে যে থাইরয়েড হরমোনটা অ্যাটাচ ছিল সেটারও লেভেল বাড়বে বা কমবে, তাহলে তারা অরিজিনাল রেজাল্ট দিতে পারবে না যে তাদের লেভেলটা কেন বেড়েছে, থাইরয়েড ডিজিজের জন্য বেড়েছে না প্রোটিনটা বেড়েছে বলে বেড়েছে। সেই জন্য ফ্রি ফর্মটাকে ডিটেক্ট করা হয়। ফ্রি ফর্ম মানে কারোর সঙ্গে বাইন্ড করে থাকে। থাইরয়েড ডিজিজ হলে তাদের লেভেল অরিজিনালি এফেক্ট হবে, সেই জন্য ডাক্তার এখন বলে যে ফ্রি T3 ফ্রি T4 টেস্ট করতে, টোটালটা কম করতে বলে। এটা মনে থাকবে কি বললাম? টোটাল হচ্ছে প্রোটিনের সঙ্গে বাইন্ড হয়ে থাকে। কোনো কারণে প্রোটিনের লেভেল অল্টারেশন হলে থাইরয়েড হরমোনগুলোর লেভেলও অল্টারেশন হবে। সেটা জরুরি নয় যে থাইরয়েড ডিজিজের জন্যই হচ্ছে, সেটা হতে পারে প্রোটিনগুলোর জন্য। তাহলে আমরা কি করবো? ফ্রি ফর্মটা ডিটেক্ট করবো, যেটা কার সঙ্গে বাইন্ড করে থাকবে, ঠিক আছে, মানে যেটা নিউট্রাল থাকবে। সেই জন্য টিএসএইচ এর জন্য ফ্রি T3 ফ্রি T4 লেভেল টেস্ট করবো। ট্রিটমেন্ট কি আছে হাইপোথাইরয়েডিজমের? সিনথেটিক থাইরয়েড হরমোন দিতে হবে। থাইরয়েড হরমোন কমে গেছে মানে কি সেই হরমোন রিলেটেড কাজ করবে এরকমই কিছু মেডিসিন দিতে হবে। কমন হচ্ছে লিভোথাইরক্সিন, যেটা আমাদের বলছি বিভিন্ন নামে পাওয়া যায়, দেখবি এলট্রক্সিন 25, 12.5, 50, 75 পাওয়ারে পাওয়া যায়, ঠিক আছে, 100। তার সাথে কম্বিনেশন কিছু ইউথাইরক্সিন, এরকম অনেক মেডিসিন আছে। তাহলে এটা গেল হাইপোথাইরয়েডিজম। আর হাইপারটা কি? হাইপারটা হচ্ছে একটু রেয়ার ফর্ম, সবার হয় না। হাইপার মানে হচ্ছে যখন থাইরয়েড হরমোন ব্লাড সার্কুলেশনে বেড়ে যায়, T3 T4 লেভেল বেড়ে যাবে, ঠিক আছে। তুই বুঝবি কি করে বেড়ে গেছে? হঠাৎ করে দেখবি রোগা হয়ে গেছে। একটা ভালো স্বাস্থ্যবান মানুষ, সে খেতে পারছে, বাট তার অ্যাপেটাইট থাকা সত্ত্বেও রোগা হচ্ছে। মানে অনেকে রোগা হয় কি কারণে? খেতে পারছি না, যেমন জন্ডিস হয়েছে, ধর খেতেই পারছে না, রোগা হয়ে যাচ্ছে, সেটা কারণ আছে। কিন্তু কেউ ধর খেতে পারছে, যা খাবার দিচ্ছিস বিরিয়ানি, চিকেন চাপ, এগুলো সব খেয়ে নিচ্ছে, কিন্তু মোটা হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড কারণ কি? সোয়েটিং, হঠাৎ করে ঘেমে যাচ্ছে প্রচুর, সোয়েটিং। থার্ড হচ্ছে ডায়রিয়া, আছে ডায়রিয়া হয়ে যাচ্ছে। ফোর্থ হচ্ছে হিট ইনটলারেন্স, গরমে থাকতেই পারছে না। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইররেগুলার হার্টবিট, হঠাৎ করে রাত্রিবেলায় বুকের ভিতরে আওয়াজটা শুনতে পাচ্ছে, মানে ব্রেকআপের জন্য যে আওয়াজটা হয় সেরকম নয়, এটা কষ্ট, ওই কষ্ট নয়, এটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, মানে হার্টবিট বেড়ে যাওয়া। একটা হার্টবিট বেড়ে গেলে যেরকম আমাদের হয় একটা অস্বস্তি, অ্যারিথমিয়া টাইপের হয়, সেরকম, ঠিক আছে। ব্রেকআপের কষ্ট আলাদা, সেটা তো ব্যথা করে নাকি আমি জানি না, তোরাই ভালো বলতে পারবি।
ঠিক আছে, কিন্তু এটা আলাদা, এটা হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কমন হাইপারথাইরয়েডিজমের লক্ষণ। এবার তুই থেকে ডায়াগনোসিস করবি কি করে হাইপারথাইরয়েডিজম? সহজ, টিএসএইচ লেভেল কি হবে? লো। টিএসএইচ লেভেল কমে যাবে। কি হয়ে যাবে আমাকে বল, বল শুনি। অবশ্যই টেস্ট করা উচিত সবাই। টিএসএইচ লেভেল, লিপিড প্রোফাইল, ফাস্টিং সুগার করা অবশ্যই উচিত, বছরে একবার করে হলেও করা উচিত। ইনের পরে করব না। ঠিক আছে, তাহলে কি বললাম? থাইরয়েড হাইপারথাইরয়েডিজম কাকে বলে হলো, সেটা হচ্ছে কজ হলো। আর হচ্ছে ডিটেকশন, কিভাবে ডিটেক্ট করবি? সিম্পল, টিএসএইচ লেভেল হাইপার হলে কমে যাবে আর টি3 টি4 লেভেল বাড়বে। সবচেয়ে বেস্ট হচ্ছে টিএসএইচ অ্যালং উইথ FT3 FT4। টিএসএইচ লেভেল কমবে, FT3 FT4 লেভেল বেড়ে যাবে, হয়ে গেল। এবার হচ্ছে তুই সেটা কিভাবে ট্রিটমেন্ট করতে পারিস এবং কি কারণে হয় এগুলো জিনিস। হাইপারথাইরয়েডিজম কি কারণে হয়? গ্রেভ ডিজিজ যেটা বলিস একটা, বা গয়টার অটোইমিউন কারণে তারা থাইরয়েড হরমোনের প্রোডাকশনকে খুব বেশি বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এই কারণেই হতে পারে। বা থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন যদি হয় কোনো কারণ, সেগুলোর জন্য হতে পারে। তাহলে ট্রিটমেন্ট কি হবে? আইদার আমাদের অ্যান্টি থাইরয়েড ড্রাগ কিছু দিতে হবে যাতে প্রোডাকশন না হয়, বা হতে পারে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটার কিছু অংশ কেটে বাদ দিয়ে দাও, বা হচ্ছে আয়োডিনকে ঠিকঠাক স্টপ করে দাও যাতে থাইরয়েড প্রোডাকশন ঠিকঠাক না হয়। এই হচ্ছে থেরাপি। এই দুটো হচ্ছে কমন ভাইভাল কোশ্চেন। হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম কাকে বলে? ল্যাবরেটরি ফিচার্স, সাইন এন্ড সিম্পটম, কজ, মেডিকেশন।